আলাইকুম। বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে তোমরা যারা চলতি বছর হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ পরীক্ষা দিচ্ছ একাদশ শ্রেণী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তোমাদের সাথে আছে আমি রেদওয়ান স্যার। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের মূলত সিলেবাস মান বন্টন নিয়ে একটু কথা বলবো। আমরা যদি সিলেবাস এবং মান বন্টনের দিকে তাকাই তাহলে হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ এই পরীক্ষাটা হয় মূলত 45 মার্কসের, এবং এখানে মূলত তোমাদের 9টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় মূলত ছিল হিসাব বিজ্ঞানের ভূমিকা, দ্বিতীয় অধ্যায় ছিল লেনদেন ও হিসাব সমীকরণ, তৃতীয় অধ্যায় ছিল লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, চতুর্থ অধ্যায়ের নাম বিশেষ জাবেদা, পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ, ষষ্ঠ অধ্যায় কার্যপত্র, সপ্তম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি, অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা এবং নবম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। আমরা যদি প্রশ্নের মান বন্টনের দিকে তাকাই সেক্ষেত্রে দেখব প্রথমত রয়েছে তাত্ত্বিক অংশ থেকে মূলত তোমাকে 4টা প্রশ্ন উত্তর লিখতে হবে, যার প্রতিটার মার্কস থাকবে 3, 3 4 12, প্রশ্ন থাকবে 7টি। প্রায়োগিক সমস্যা থেকে তোমাকে মূলত 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে প্রতিটা প্রশ্নের মার্কস 7 এবং মোট মার্কস থাকছে 21। এবং আর্থিক বিবরণী প্রস্তুত, এটা একটিই থাকবে, সেটাই দিতে হবে এবং এর মার্কস থাকবে 12। সব মিলে 45 মার্কসের ব্যবহার এই পরীক্ষা থাকছে তোমার এই লিখিত পরীক্ষায়। আমরা যদি প্রথমে চলে আসি প্রথম অধ্যায়তে তোমাদের মূলত মানে ব্যবহারিক অর্থাৎ অঙ্ক টাইপের অঙ্ক, প্রায়োগিক অঙ্ক নেই। এখানে মূলত তত্ত্বীয় অংশ রয়েছে। তত্ত্বীয় প্রশ্নগুলো থেকে সব থেকে বেশি এখানে আসে। মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের ভূমিকা, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে মূল্যবোধ সৃষ্টির জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা, যেখানে ধর্মীয় অনুশাসন, চরিত্র গঠন, মিতব্যয়ী এবং সঞ্চয়, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা, ঋণ পরিশোধের সচেতনতা, এরপরে এইগুলো বিভিন্ন রকমের রয়েছে। মজুতদারের অন্তরায়, জবাবদিহিতা সৃষ্টির জন্য। এরপরে আরো পয়েন্ট রয়েছে। পরেরটা দেখো হিসাব বিজ্ঞানের গুরুত্ব অথবা ভূমিকা। একই কথা, যদি গুরুত্ব আসে ভূমিকা আসে একই উত্তর দিবা। লেনদেন লিপিবদ্ধ করা, আর্থিক অবস্থার নিরূপণ, ভুলভ্রান্তি নিরূপণ ও সংশোধন, লাভ লোকসান নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং দ্রব্য মূল্য নিরূপণ। এখন আসো এরপরে রয়েছে চুরি এবং জালিয়াতি রোধ, এরপরে আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক নির্ধারণ, কর নির্ধারণ, এরপরে পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণ, সম্পদের যথাযথ ব্যবহার, তুলনামূলক, এগুলোই ছিল তোমার মূল পয়েন্ট। এখন আসো হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য আলোচনা করো। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে গিয়ে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক ক্ষয়ক্ষতি, লাভ ক্ষতি নিরূপণ। এগুলো তোমরা নিজেরা পড়ে নিও, পড়লেই পারবা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়। হিসাব এবং বিজ্ঞান দুটি শব্দের সমন্বিত রূপ, যে শাস্ত্র পাঠ করিলে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যবলীর হিসাব বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং একটা আর্থিক হিসাব করা যায়, সেটাকে মূলত হিসাব বিজ্ঞান বলা হয়। বিভিন্ন বিজ্ঞানীদের মতামত রয়েছে, যেহেতু এটা তত্ত্বীয় অংশটা তোমরা নিজেরা পারবা। হিসাব বিজ্ঞান কলা বিজ্ঞান বা কলা বিজ্ঞান উভয়ই ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন অনেক আসে। এরপরে আসো দ্বিতীয় অধ্যায়, এখানেও মূলত তত্ত্বীয় অংশ রয়েছে। লেনদেন এবং হিসাব সমীকরণ, লেনদেনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করতে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়তে। এরপরে বলা হয়েছে হিসাব সমীকরণ বলতে কি বোঝো। হিসাব সমীকরণের যে সূত্র রয়েছে, A = L প্লাস ফার্স্ট ব্র্যাকেট C প্লাস R মাইনাস E, A মানে অ্যাসেট সম্পত্তি, L মানে হচ্ছে লাইবিলিটি বা দায়, C মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, R হচ্ছে কি রেভিনিউ বা আয়, E হচ্ছে কি এক্সপেন্সেস বা ব্যয়। এগুলো তোমাদের একটু পড়ে নিও। এরপরে আসো তৃতীয় অধ্যায়ে প্রথমে রয়েছে লিপিবদ্ধকরণ, অর্থাৎ লিপিবদ্ধকরণ ব্যক্তিবাচক লিপিবদ্ধ হিসাবের মধ্যে রয়েছে ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামবাচক বা অব্যয়বাচক। এখানে ডেবিট ক্রেডিট প্রত্যেকটা অংশে রয়েছে, তোমরা এটা দেখে নিও। এরপরে আসো পরের অধ্যায়টা যেটা রয়েছে, এখানে দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে হিসাব ও হিসাবের শ্রেণীবিন্যাস। হিসাব কাকে বলা হয়, হিসাব চক্র বলতে কি বোঝায়, হিসাব চক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অর্থাৎ লেনদেনের লিপিবদ্ধকরণ, লেনদেনের শ্রেণীবিন্যাস। এরপরে এখানে একটা চক্র আকারে সম্পূর্ণটা বর্ণনা দেওয়া হয়েছে। মূলত 8টি পয়েন্ট রয়েছে এই যে ধাপগুলো রয়েছে। এরপরে জাবেদাকে প্রাথমিক হিসাবের বই কেন বলা হয়, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি নিরূপণ করতে বলা হয়েছে। প্রশ্ন এসেছে জাবেদার সুবিধা বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব, যাই বলো একই কথা। এরপরে জাবেদাকে কেন প্রাথমিক বা সহকারী বহি বলা হয়। এরপরে দেখো তোমাদের প্রায়োগিক অংশে চলে এসেছি, অর্থাৎ তোমাদের লেনদেনের একটা জাবেদা তৈরি করতে বলা হয়েছে। যেমন নগদান হিসাব বলা আছে, নগদান হিসাব, ডেবিট
এরপরে দেখো মূলধন হিসাব, এরপরে অগ্রণী ব্যাংকের হিসাব, ক্রয় হিসাব, এরপরে নগদান হিসাব ব্যাংক হিসাবের মধ্যে। এরপরে এখান থেকে তোমাকে মোট যোগফল দিয়ে দেখানো হয়েছে, লেফট সাইড এবং রাইট সাইডে সমান রয়েছে। এরপরে তোমাদের জন্য এরকম আরো প্র্যাকটিসের জন্য দুটিতে রাখা হয়েছে, তোমরা এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, যে মূলধন হিসাব কোনটা ডেবিটে যায় কোনটা ক্রেডিটে যায়, সোনালী ব্যাংকের হিসাব ব্যাংক হিসাব ডেবিট না ক্রেডিট, প্রাপ্য হিসাব। এরপরে রয়েছে তোমাদের নগদান হিসাব, উত্তোলন হিসাব এবং সর্বশেষে অনাদায়ী পাওনা হিসাব। তো এইভাবে তোমাদের মূলত এই যে জাবেদা দাখিলা জাবেদা তোমরা করে ফেলো। এরপরে তোমাদের জন্য রয়েছে মূলত খতিয়ানের গুরুত্ব, খতিয়ানকে হিসাব বইয়ের রাজা কেন বলা হয়, এই টাইপের প্রশ্ন অনেক আসে, খতিয়ানকে কেন হিসাব বইয়ের রাজা বলা হয়েছে। এরপরে আসো আমাদের পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে জনাব তামিম সাহেব তিনি মূলত 1 মার্চ নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংকে জমা রেখে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেনগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমাকে খতিয়ান হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ কোনটা ডেবিটে যাবে কোনটা ব্যাংক হিসাব ক্রেডিট মূলধন হিসাবে যাবে সেটা তোমাকে ডেবিট ক্রেডিট হিসেবে হিসাব বিশ্লেষণ করতে বলা হয়েছে। এরপরে দেখো তোমাদের রেওয়া মিল রয়েছে, রেওয়া মিলের তত্ত্বীয় অংশে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, এগুলো তোমরা পিডিএফটা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে খুব ভালোভাবে প্র্যাকটিসগুলো করবে। এরপরে দেওয়া আছে 2019 সালের 30 জুনের খতিয়ানের কতগুলো ডাটা দেওয়া রয়েছে, সেই ডাটাগুলো থেকে তোমাকে একটা রেওয়া মিল প্রস্তুত করতে বলা হয়েছে, যে রেওয়া মিলে ডেবিটে কোনটা যাবে ক্রেডিট কোনটা যাবে, এবং ডেবিট ক্রেডিট উভয় পক্ষেই আমরা যে টেনে মিলিয়ে দেব যে আসলে সঠিক হয়েছে কিনা। এখানেও আমরা যেহেতু রেওয়া মিলের মধ্যে আছি, তোমাকে রেওয়া মিলের কথা বলা হয়েছে, এর আগে বলা হয়েছিল জাবেদা খতিয়ান, এখন রেওয়া মিল। তোমরা এগুলো প্রতিটি একটু ভালো করে করবে, এবং এই রেওয়া মিল কিন্তু জাবেদা এগুলো পরীক্ষায় প্রতিবারই আসবে, এবং এটা মূলত প্রতিটা 7 মার্কস থাকবে, 3টা তোমাকে করতেই হবে। সো এটা তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস জন্য 3-4টা দেওয়া হয়েছে। এরপরে বিশেষ জাবেদা, আমরা যে বিশেষ জাবেদা রয়েছে, বিশেষ জাবেদাটা একটু দেখতেছি। বিশেষ জাবেদার ক্ষেত্রে ক্রয় জাবেদা, এরপরে রয়েছে সাধারণ খতিয়ান সমূহ ক্রয় হিসেব, বিক্রয় হিসেব, এগুলো আমরা মিলিয়ে দেখব। এরপরে রয়েছে নগদ নিয়ন্ত্রণ, নগদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমাদের রয়েছে ব্যাংকের সমন্বয় বিবরণী তৈরির প্রয়োজনীয়তা। এরপরে রয়েছে বহু ঘর বিশিষ্ট খুচরা নগদান বইয়ের যে বিশেষত্ব, খুচরা বইয়ে নগদান বই বলতে কি বোঝায়, অগ্রদান পদ্ধতিতে খুচরা নগদান বই বলতে কি বোঝায়, এরকম অনেক সিকিউ প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা সহজে পড়ে নিও। এরপরে তোমাদের খুচরা নগদান বইয়ের একটা হিসাবের একটা অঙ্ক রয়েছে, নগদান বই খুচরা নগদান বইয়ের হিসাব কিভাবে করা হয় খতিয়ান পৃষ্ঠায় লেখা থাকে। এরপরে তোমাদের যদি আমরা পরের অধ্যায়ে যাই, সেটা হচ্ছে গিয়ে কার্যপত্র। কার্যপত্র বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলা হয়, এখানে বলা আছে। এরপরে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় এর মধ্যে পার্থক্য কি রয়েছে, রেওয়া মিল অনেক ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের রয়েছে কার্যপত্র তৈরি করা, আমরা 2018 সালের 31 ডিসেম্বরের একটা কার্যপত্র দেখতে পাচ্ছি, এটা তোমাকে মূলত কার্যপত্র তৈরি করতে হবে, কার্যপত্র প্রস্তুত করতে পরীক্ষায় আসে, তথ্য দেওয়া থাকে, সেই তথ্যের আলোকে এই কার্যপত্র তৈরি করতে হয়। আমরা যদি পরের দিকে তাকাই, পরে আমাদের অধ্যায় রয়েছে তরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা চাওয়া হয়েছে। এরপরে তোমাকে চাওয়া হয়েছে মূলত একতরফা ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুত করার যে ধাপসমূহ, সেই ধাপসমূহ কি কি ধাপসমূহ রয়েছে আর্থিক বিবরণী, এবং আর্থিক বিবরণী কিন্তু কোনো অপশন থাকে না তোমাদের, মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা পরীক্ষা আসেই, এবং এখানে মূলত 12 মার্কস থাকে। যদি এইখান থেকে প্রয়োগিক যে সমস্যাটা, সেটার জন্য খুব ভালো করে পড়তে হবে আর্থিক বিবরণী, লাভ লোকসানের বিবরণী রয়েছে বৈষয়িক বিবরণী, বৈষয়িক বিবরণীর পরে তোমাদের সর্বশেষে দেখো তার বই থেকে খতিয়ানগুলো উদ্ধৃত করা হয়েছে, এখানে তোমাকে তোমার করণীয় লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী, এই দুইটা বিবরণী পরীক্ষায় বারবার আসে, তো তোমাদেরকে এই দুইটা বিবরণী খুব ভালো করতে পড়তে হবে, বৈষয়িক বিবরণী এবং আয় ব্যয়ের বিবরণী। এরপরে তোমাদের জন্য রয়েছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, নীতিমালার যে নীতিসমূহ আলোচনা করতে বলা হয়েছে, কোন কোন নীতিমালা রয়েছে। এরপরে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়। নবম অধ্যায়ে তোমাদের রয়েছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী অধ্যায়ের নাম, আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি, যেগুলো তথ্যীয় অংশ, আর্থিক বিবরণী এবং আয় বিবরণীর ভিতরে কি কি পার্থক্য রয়েছে। এরপরে একটা রেওয়া মিল প্রস্তুত করতে বলা হয়েছে, পলাশ ট্রেডার্সের রেওয়া মিলটা, এবং
এই র মিলটা এরপরে তোমাকে বলা হয়েছে আরো একটা র মিলের কথা, ওকে প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। তোমরা এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই আশা করি তোমাদের জন্য পরীক্ষাটা ইজি হবে। এবং এরই সাথে তোমাদের আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের একটা ডিসক্রিপশন লিঙ্কে এবং কমেন্ট বক্সে এই পুরা ভিডিওটার পিডিএফ পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে খুব ভালো করে পড়বে। তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে আশা করি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।